আমার নাম হানসু। আমি একজন বিমান সঞ্চালিকা। আমার কাজ প্লেনের সমস্ত প্যাসেঞ্জারদের সুরক্ষিত রাখা। আরে বাপরে, এটা কি হয়ে গেল? হাত নামাতে গিয়ে আমি প্যাসেঞ্জারদের থাপ্পড় দিয়ে দিলাম। আমার তো সঞ্চালিকা হওয়ার ইচ্ছাই ছিল না। হানসু, কেন সঞ্চালিকা হওয়ার ইচ্ছা ছিল না, চলো সেটা জেনে আসি। হানসু এক বাউন্ডুলের মেয়ে। কোনো জিনিস পছন্দ হয়ে গেলে সে যতক্ষণ না পর্যন্ত পায় ততক্ষণ পর্যন্ত চুপ থাকার মেয়ে নয়। কলেজে খাওয়ার কম্পিটিশনে লিমিটেড এডিশনের টি শার্ট দেওয়া হবে। সেই কম্পিটিশনে সে তো যোগ দেয়। বেশি খাওয়ার জন্য টি শার্ট তো পেয়ে যায়, কিন্তু সে হাসপাতালে ভর্তি হয়ে যায়। তার বন্ধু সেখানে এসে বলে, আমাদের গ্র্যাজুয়েশন শেষ হয়ে যায়, তুই হাসপাতালে পড়ে আছিস। আমার তো ইন্টারভিউ আসতে যায়, আমি বিমান সঞ্চালিকা হব। হানসু বলে, ইস, ফালতু একটা চাকরি। তার বন্ধুটা বলে, তুই তোর জন্য একটা ভালো হ্যান্ডসাম ছেলে জোগাড় করে নে। সেই সময় কেবিনে একটা হ্যান্ডসাম ছেলে প্রবেশ করে। তাকে দেখা মাত্র হানসুর মনের ঘন্টিটা বাজতে শুরু করে দেয়। সে বিছানা থেকে এক লাফে নেমে ছেলেটার পেছন পেছন যেতে থাকে, কিন্তু ছেলেটা তাকে ইগনোর করে। হ্যান্ডসাম ছেলেটার নাম ছিল ড্যানি। তার দিকে ঘুরে পড়ে, তার কাছাকাছি চলে আসে। ড্যানি তাকে ইগনোর করে, অন্য কারো সাথে দেখা করে, সেখান থেকে সে চলে যায়। এরপর হানসুর কাছে তার বন্ধুর ফোন আসে। সে বলে, ড্যানি বিমান সঞ্চালিকা হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করেছে। হানসু বন্ধুকে বলে, আমিও বিমান সঞ্চালিকা হব। তার বন্ধু বলে, তোর দ্বারা হবে না। পরীক্ষায় পাস করতে গেলে প্রচুর পরিশ্রম করতে হবে এবং হাসি মুখ নিয়ে থাকতে হবে, কিন্তু তুই তো এগুলো করবি না, কিছুই পারবি না। হানসু যে জিনিস ভেবে নেয় সে করেই ছাড়ে। সে অনেক মেহনত করে তার বিমান সঞ্চালিকার পরীক্ষায় পাস করে নেয়। আজকে তাদের ইন্টারভিউ। সে ইন্টারভিউ দিতে চলে আসে। সে লুকিয়ে লুকিয়ে ড্যানিকে দেখতে থাকে এবং মনে মনে হাসতে থাকে। হানসু ইন্টারভিউতে পাস করে যায় এবং সে জুতো হাতে তুলে লাফাতে লাফাতে চিৎকার করতে করতে চলে আসে। তাকে দেখে সবাই সেখানে অবাক হয়ে যায়। হানসুর চোখ যখন তার ক্রাশের দিকে পড়ে, সে কিছু না জানার ভান করে শান্ত মেয়ের মতো সেখানে দাঁড়িয়ে থাকে। পরের দিন সমস্ত সঞ্চালিকাকে এক জায়গাতে দেখতে পাই। তাদের আসল ট্রেনিং এবারে শুরু হবে। হানসু তার ক্রাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সে তার ওপর থেকে চোখটাকে সরাতেই পারছিল না। মনে হচ্ছে সে বরফের মতো গলে যাবে। সে স্বপ্নের জগতে চলে যায়। সে ড্যানিকে পাইলটের বেশে দেখতে থাকে। এরপরের সিনে আমরা দেখতে পাই হানসু ও তার বন্ধু সঞ্চালিকার ড্রেস পরে নেয়। তাকে দেখতে খুবই সুন্দর লাগছিল। সেই সময় ড্যানি তার পাশ থেকে হেঁটে চলে যাচ্ছিল। তাকে দেখা মাত্র সে মোমের মতো গলে যায়। তাকে বলে, ড্যানি একটু দাঁড়াও না প্লিজ। ড্যানি দাঁড়িয়ে যায়। সেই সময় তার বন্ধু তাকে টেনে রুমের ভেতরে নিয়ে যায়। এইভাবে ডাকলে তোর কোনো ছেলে পড়বে না, তাকে তো আস্তে আস্তে পটাতে হবে। হানসু বলে, আমাকে 2 দিন সময় দে, আমি পটিয়ে নেব। আমি তো এখানে তারই জন্য এসেছি, চাকরি করতে আসিনি। এরপর ট্রেনিং শুরু হয়ে যায়। প্রথম দিনের ট্রেনিংয়ে হানসু বিধ্বস্ত হয়ে যায়। সে তার রুমে আসে। সে হাঁটতেই পারছিল না। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে সে একটু সুস্থ অনুভব করে। সে মনে মনে বলতে থাকে, আমার আগের জীবনটাই ঠিক। কিছুক্ষণ আরাম করার পরে সে রিল্যাক্স ফিল করে। এরপর হানসু ড্যানির রুমে চলে যায়। সেখানে ড্যানির বন্ধু হাউজিনের দরজাটা খোলে। হানসু তাকে বাইরে বের করে দিয়ে নিজে ঘরের ভেতরে ঢুকে যায়। ড্যানির কানে হেডফোন লাগানো ছিল। সে কোনো কথাই শুনতে পাচ্ছিল না। সে হাউজিনকে বলে, তুমি কি কাপড় ধুয়ে নিয়েছো? কোনো উত্তর যখন না আসে, সে পেছন ঘুরে দেখেই সামনে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। সে থতমত খেয়ে যায়। ড্যানি জিজ্ঞেস করে, তুমি কিভাবে এলে? আমার বন্ধু কোথায়? তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। হানসু বলে, আমি তোমাকে কিছু একটা কথা বলতে চাই। তুমি দেখতে খুবই সুন্দর এবং খুবই হ্যান্ডসাম। আমি চাই তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে যাও। বয়ফ্রেন্ড যদি না হও, বন্ধু হলেও চলবে। হানসু ড্যানিকে বলে, আমি শুধু তোমার জন্য এসেছি। সেই সময় সেখানে ম্যাডাম সু পৌঁছে যায়। তাকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি এখানে তারই জন্য এসেছো? ড্যানি তাকে বাঁচিয়ে নেয়। সে বলে, হানসু হেডফোনটা নিতে এসেছিল। হানসু সেখান থেকে চলে যায়। বিমান সঞ্চালিকার কাজে এত পরিশ্রম, হানসু বিধ্বস্ত হয়ে যায়। দিন রাত কঠোর পরিশ্রম করতে থাকে।
হানসু মনে মনে বলতে থাকে, না আমি আর করতে পারছি না, আমি এক্ষুনি তার কাছে যাই, এই সমস্যাটা সমাধান করে আসি। হানসুর বন্ধু বলে, এইভাবে তাড়াহুড়ো করলে হবে না, আমাদেরকে অন্য রাস্তা নিতে হবে। এরপর তারা সোশ্যাল মিডিয়া থেকে ড্যানির সমস্ত কিছু জেনে নেয়। সে তার রুম থেকে ড্যানির রুমে চলে যায়। ড্যানি খাটে বসেছিল, সে ধপ করে উঠে পড়ে। হানসু ড্যানিকে বলে, আমার একটা বন্ধু আছে, সে একটা ছেলেকে ভালোবাসে, তার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে, দিনরাত তারই কথা চিন্তা করে, পড়তে বসতে ঘুমোতে সব সময় তার কথা চিন্তা করে, তাকে প্রচুর ভালোবাসে, আমাদের উচিত তাদের সম্বন্ধে কথা বলা। তখন ড্যানি বলে, আমি তো তাদেরকে জানি না, চিনিও না, কথা বলবো কি করে? হানসু মনে মনে ভাবতে থাকে, আরে এ বোকা ছেলেটাকে নিয়ে আমি যে কি করি, তাকে কত রকমভাবে হিন্টস দেওয়ার চেষ্টা, কিন্তু কিছুই বুঝতে পারে না। রাত থেকে সকাল হয়ে গেল, সে এখনো কিছু বুঝতে পারে না হানসু কি বলতে চাইছে। হাউজেন সারা রাত রুমের বাইরে দাঁড়িয়ে আছে, বেচারা কি করবে। সকালবেলা ট্রেনিংয়ের সময় তাদের তিনজনকে দেখা যায়, তারা কেউ দাঁড়াতে পারছিল না, ঘুমে ঢুলে পড়ছিল। তাদের যখন ব্রেক হচ্ছিল তখন হানসু এবং হাউজেন দুজনে নাক ডাকিয়ে ঘুমাচ্ছিল। এরপর ড্যানি মিস সুকে সরি বলে, এরপর থেকে এরকম কোনো দিন হবে না। রাত্রিবেলা ড্যানির রুমে আবারও হানসু পৌঁছে যায়। ড্যানি ভয় পেয়ে পর্দার পেছনে লুকিয়ে যায়। হানসু তাকে খুঁজতে থাকে, দেখে পর্দার পেছনে লুকিয়ে আছে। হানসু ড্যানিকে বলে, আজকের ওয়েদারটা খুব সুন্দর, আমরা দুজনে চাঁদ দেখব। ড্যানি কিছু করার ছিল না, সে ভয় পেয়ে যায়, না গেলেও উপায় নেই, তাই সে ছাদে চলে যায় এবং তারা দুজন চাঁদ দেখতে থাকে। হানসু ড্যানিকে বলে, আমি তোমাকে কিছু একটা কথা বলতে চাই। ড্যানি তাকে বলে, এই মুহূর্তে আমি আমার নিজের কাজটাকে বেশি প্রাধান্য দিতে চাই, আমি নিজের কেরিয়ারটা এখন গড়তে চাই। পরের দিন হানসু তার বন্ধুকে বলে, আমি সারা রাত ড্যানির সাথে কাটিয়েছি, তাকে কালকে জিজ্ঞেস করেছিলাম আমি তোমাকে ভালোবাসি, কিন্তু সে আমাকে একটাই কথা বলল, আমি এখন আমার কেরিয়ারের দিকে ফোকাস করতে চাই। হানসুর বন্ধুটা বলে, তুই এখনো বুঝলি না, সে তোকে না বলল, কেন বেকার তার পেছনে পড়ে আছিস, আমারও সময়টা নষ্ট করছিস। সারাদিনের কাজের পর হানসু বিধ্বস্ত হয়ে যায়, সে বিছানায় পড়ে ঘুমাচ্ছিল। তার বন্ধু তাকে জিজ্ঞেস করে, আজকে ড্যানির সাথে দেখা করতে যাবি না? সে বলে, না, আমার শরীরটা ভালো লাগছে না। সেই সময় দরজাটা খটখট করে ওঠে, দরজাটা খুলে দেখতে পায় ড্যানি দাঁড়িয়ে আছে। হানসু এক ঝটকায় উঠে যায়, সারাদিনের পরিশ্রম যেন কোথায় গায়েব হয়ে গেছে। এরপর ড্যানি এবং হানসু সামনাসামনি বসে থাকে, তারা একে অপরকে দেখে লজ্জা পাচ্ছিল। এরপর ড্যানি বলে, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। হানসু মনে মনে ভাবছিল, আমাকে মনে হয় ভালোবাসে, এই কথাটা বলবে, কিন্তু ড্যানি বলে উঠল, আজকে তুমি দুখানা প্যাসেঞ্জারকে যেভাবে চুপ করালে সেটা আমি শিখতে চাই তোমার কাছ থেকে। হানসু একটু দুঃখী হয়ে যায়, ঠিক আছে, কোনো অসুবিধে নেই, আমি তোমাকে এটা শিখিয়ে দেব, শুধু তুমি আমার সাথে ডেটে চলো। এরপর হানসু এবং ড্যানি তারা একে অপরের সাথে ডেট করার জন্য একটা জায়গায় এসে পৌঁছালো। ড্যানির এই জায়গাটা পছন্দ হলো না, কিন্তু হানসু প্রায় আসে। এরপর ড্যানি হানসুকে জিজ্ঞেস করে, তুমি কি এখানে আগেও এসেছো? সে বলে, না তো। এরপর ওয়েটারকে একটা ড্রিঙ্কস দিতে বলে, এই নিন ম্যাডাম, এটা আপনার ফেভারিট ড্রিঙ্কস। হানসু লজ্জায় পড়ে যায়, তার মানে সে আগেও এখানে এসেছে। হানসুকে দেখে যতটা সরল মনে হয় অতটা কিন্তু সরল নয়। সেই সময় একটা ছেলে এসে হানসুকে বলে, কিরে, অনেকদিন পরে দেখা হলো, এটা কি তোর বয়ফ্রেন্ড নাকি, একটু পরিচয় করিয়ে দে। ড্যানি ভয় পেয়ে যায়, সে ওয়াশরুমে চলে যায়। অন্যদিকে ড্যানি এবং হানসুর বন্ধুকে দেখতে পাই তারা রুমের বাইরে বসেছিল। কি বা করবে, তারা দুজন প্রেমের পাখি, যতক্ষণ না আসে ততক্ষণ তাদের বাইরেই থাকতে হবে, কারণ রুমের চাবি তাদের কাছে আছে। সেই সময় সেখানে মিস সু, ড্যানি ও হানসু পৌঁছে যায়। তারা দুজনে ধরা পড়ে যায়। হানসু কোনো রকম ভাবে মিস সুর হাত থেকে পার পেয়ে যায়। পরের দিন ড্যানি হানসুর কাছে পৌঁছে যায়, তাকে বলে, তুমি তো আমাকে বললে না প্যাসেঞ্জারের প্রবলেমটা কিভাবে সলভ করব। এরপর হানসু বলে, ঠিক আছে, একটু অপেক্ষা করো, আমি তোমাকে সবকিছু শেখাচ্ছি। তাদের ট্রেনিংটা শুরু হয়ে গেছিল। নকল প্যাসেঞ্জাররাও ওই জায়গায় এসে গেছিল। দেখে মনে হচ্ছিল যেন সব আসল। তাদের মধ্যে কিছু প্যাসেঞ্জার যারা নোংরামি করছিল।
হানসু এসে খুবই সুন্দরভাবে তাদের প্রবলেম সলভ করে। এই সব কিছু দেখে ড্যানি ইমপ্রেস হয়ে যায়। মজার কথা হলো বিমান সঞ্চালিকা হওয়ার স্বপ্ন ড্যানির আছে, কিন্তু সে এমন একজনের কাছ থেকে শিখতে চাইছে যার এই ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই। পরের সিনে হাউজেন ড্যানিকে বলে, ভাই তুমি দেখেছো হানসু প্লেনের ভিতরে সবাইকে কিভাবে চুপ করিয়ে দেয়? আমার নজরটা কিন্তু তোমার দিকেই ছিল, কিন্তু তোমার নজর হানসুর দিকে ছিল। তুমি তাড়াতাড়ি যাও, পাশের টেবিলে বসে আছে, তার সঙ্গে গিয়ে কথা বলো। ড্যানি হানসুর কাছে এসে বলে, তুমি যেভাবে প্যাসেঞ্জারদের সামলাচ্ছ এটা একদমই ঠিক নয়, মনে হচ্ছে যেন গুন্ডামি করছো। আমি এখানে বিমান সঞ্চালিকা হতে আসিনি। ড্যানি বলে, তাহলে আমি চলে যাচ্ছি। সেই সময় হানসু দাঁড়িয়ে পড়ে, তাকে বলে, তুমি কি কালকে আমার সাথে একটু দেখা করতে পারবে? ড্যানি বলে, না। হানসু বলে, ঠিক আছে, কালকে তাহলে দেখা করছি। পরের দিন তারা দুজনে একসাথে ছিল। হানসু তার ক্রাশ ড্যানির থেকে নিজের চোখটা সরাতেই পাচ্ছিল না, সে তাকে দেখতেই থাকে। এরপর হানসু ড্যানিকে তার গোপন ডেরায় একের পর এক নিয়ে যেতে থাকে। প্রথমে গেম জোনে নিয়ে যায়, তারপরে অন্য জায়গায় নিয়ে যায়। এইভাবে সে একের পর এক জায়গায় নিয়ে যেতে থাকে। রাত হয়ে যায়, তারা এক জায়গায় বসে থাকে। হানসু বলে, আজকে আমি খুবই খুশি। হানসু ড্যানিকে বলে, তুমি বিমান সঞ্চালিকা কেন হতে চাও? আমি প্রথমে এটা হতে চাইছিলাম না, কিন্তু যখন দেখলাম এটাতে পয়সা আছে, আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট করতে চাই, কারণ আমি গ্রামের ছেলে। হানসু বলে, তোমার তো একটা ফ্যামিলি আছে যে তোমাকে খুবই ভালোবাসে, কিন্তু আমার মা বাবা বিদেশে থাকে, আমার জন্য তাদের একটুও সময় নেই, সারা জীবন তারা টাকার পেছনে ছুটে। হানসু ড্যানিকে বলে, আজ অবধি তুমি কটা মেয়ের সাথে ডেট করেছো? তুমি এরকম প্রশ্ন কেন জিজ্ঞেস করছো? হানসু বলে, তাহলে তোমার এত হ্যান্ডসাম হয়ে লাভ কি? তুমি যদি কারোর সাথে ডেট না করো, আমাদেরকে একটা সুযোগ তো দাও। এখন আমরা বন্ধু হয়ে গেছি, তুমি আমাকে বলতে পারো, কোনো অসুবিধে নেই। ড্যানি লজ্জা পেয়ে যায়। ড্যানি বুঝতে পেরে যায় মেয়েটা কোনো একটা খারাপ কাজ করতে পারে। এরপর হানসু ড্যানির দিকে এগিয়ে আসে, তাকে কিস করার জন্য চেষ্টা করতে থাকে। ড্যানি এটা বুঝতে পেরে সেখান থেকে ছুটতে পালিয়ে যায়। পরের দিন সকালবেলা হাউজেন ড্যানিকে বলে, আচ্ছা বস, তোমার মুডটা আজকে খারাপ কেন? ড্যানি বলে, তুমি কি কোনোদিন কোনো মেয়েকে ভালোবেসেছো? আমার একজন বন্ধু, সে একটা মেয়েকে ভালোবাসে, কিন্তু সে কি করবে বুঝতে পারছে না। হাউজেন বলে, তুমি মিথ্যে কথা বলছো, আমি জানি সেটা তোমার বন্ধু না, সেটা তুমি নিজে। হাউজেন তাকে বলে, এবার আমি বুঝতে পেরেছি, তুমি সারা রাত ঘুমোতে পারো না, তুমি সারা রাত তার কথাই ভাবতে থাকো, কাজে কোনো রকম ভাবে মনোযোগ দিতে পারছো না, এটাকেই তো ভালোবাসা বলে। ড্যানি বলে, হ্যাঁ ঠিকই বলেছ, এই ভয়ঙ্কর লক্ষণগুলো আমার বন্ধুর মধ্যে দেখা দিয়েছে। হাউজেন বলে, তুমি মিথ্যে কথা বলছো, তুমি হানসুকে ভালোবেসে ফেলেছো। পরের দিন ড্যানি হানসুর বন্ধুর কাছে যায়, তাকে গিয়ে হানসুর ব্যাপারে সমস্ত কিছু জিজ্ঞেস করে, সে কি ভালোবাসে। তার বন্ধুরা বলে, ঠিক আছে তুমি লিখতে শুরু করো। এমন একটা মেয়ে যে নিজের পথ থেকে কখনো বিচলিত হয় না, সে যেটা মনে করে সেটা সে পেয়েই ক্ষান্ত হয়, হয়তো দেখবে সেটা পরের দিন ডাস্টবিনে পড়ে আছে। ড্যানি ভয় পেয়ে যায়, সে মনে মনে ভাবতে থাকে, আমাকেও যদি ডাস্টবিনে ফেলে দেয়। ড্যানি হানসু কোথায় যায়, কি করে না করে সমস্ত কিছু একটা ডায়েরিতে লিখে নেয়। হানসুর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে করতে সে ক্লান্ত হয়ে যায়। এরপর হানসুর বন্ধুরা সেখান থেকে চলে যায়। আমরা দেখতে পাই মামলাটা উল্টো পাল্টা হয়ে যায়। প্রথমে হানসু ড্যানির পিছু পিছু ঘুরতো, কিন্তু এখন কি দেখতে পাচ্ছি, আজকে ছুটির দিন, রাত্রিবেলা সমস্ত বন্ধু এক জায়গায় বসে পার্টি করছিল। ড্যানি এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কিন্তু হানসু তার দিকে একদমই তাকাচ্ছিল না। হানসু ড্যানিকে বলে, তুমি জুস খাও। ড্যানি লজ্জা পেয়ে যায়, সে রেগে সেখান থেকে চলে যায়। হানসুর বন্ধুরা বলে, ড্যানির মুডটা অফ হয়ে গেছে। হানসু বলে, ওকে ছেড়ে দাও, ওকে নিজের মতো এনজয় করতে দাও। ড্যানি পাশে দাঁড়িয়েছিল, সে সমস্ত কিছু দেখছিল, শুনছিল। তার অবস্থাটা একদমই ঠিক ছিল না, হবেই বা কি করে, মেয়েটা তাকে সমানে ইগনোর করছিল। হানসুর জন্য অপেক্ষা করতে করতে ড্যানি সেখানে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা জিম রুমে ড্যানি ঝিমিয়ে বসেছিল। তার বন্ধু তাকে বলে, বস তোমাকে
দেখে খুবই ক্লান্ত মনে হচ্ছে। সেই সময় সেখানে হানসু এসে যায়। হানসুকে দেখা মাত্র ড্যানি 2.5 কিলোর একটা ডাম্বেল নিয়ে এক্সারসাইজ করতে থাকে। এরপর হানসু তার থেকে বেশি ওজনের ডাম্বেল তুলে সেখান থেকে চলে যায়। তারা হাঁ করে দেখতে থাকে। সকালবেলা ড্যানি বাস্কেটবল গ্রাউন্ডে বাস্কেটবল খেলছিল। হানসুকে দেখা মাত্র ড্যানি আরও ভালো করে খেলতে থাকে, কিন্তু সে বাস্কেটের গোল করতে পারে না। বলটা এক জায়গায় আটকে যায়। ড্যানি বলটা নামানোর অনেক চেষ্টা করে, কিন্তু পারে না। হানসু এসে তার জুতোটা ছুঁড়ে দিয়ে বলটাকে নামিয়ে দেয়। ড্যানি দাঁড়িয়ে থাকে। হানসুকে ইমপ্রেস করার আরেকটা চেষ্টা বেকার হয়ে যায়। পরের দিন ড্যানি হানসুকে ইমপ্রেস করার জন্য একটা বারে পৌঁছায়। ড্যানি 1 বোতল শেষ করার পরে আরেক বোতল অর্ডার দেয়। হানসু সব বুঝতে পেরে যায়। এরপর ড্যানি সেখানে বমি করে দেয়। ড্যানি বন্ধু ড্যানিকে বলে, ভাই যদি নেশা করতে না পারবি তাহলে বেকার এত খাস কেন? এরপর হাউজেন ড্যানিকে নিয়ে রুমে চলে আসে। ফ্ল্যাশব্যাক সিনে দেখতে পাই ড্যানিকে হানসু বলে, তুমি এটা করো, আমি 24 ঘন্টা মন দিয়ে কাজ করার চেষ্টা করছি। আমি তোমার মতো একজন বিমান সঞ্চালিকা হতে চাই। আমি চাই তুমি এই সুযোগটা মিস করো না। বিমান সঞ্চালিকাদের জন্য ড্যানি এবং হানসুর বন্ধু চান্স পেয়ে গেছিল, কিন্তু হানসুর বন্ধু আজকে আসতে পারবে না। সে বলে, আমার যেতে ইচ্ছে করছে না, তার বদলে তুমি চলে যাও। এরপর হানসু স্টুডিওতে পৌঁছে যায়। তারা দুজনে ফটোশ্যুট কমপ্লিট করে। হানসু এবং ড্যানি একসঙ্গে বসেছিল। সেই সময় ড্যানির কাছে কেউ একজন এসে বলে, স্যার আজকে ক্যাপ্টেন ফটোশ্যুটের জন্য আসতে পারেনি, আপনি কি পাইলট হতে চাইবেন? পাইলটের পোশাকটা যখন দেখে ড্যানি চিন্তা করতে থাকে। আমরা প্রথমে দেখেছি ড্যানিকে ককপিটে অনেকবার দাঁড়িয়ে থাকতে। হানসু হঠাৎ করে উঠে পড়ে। সে বলে, কি সুন্দর ইউনিফর্মটা, আমাদের ইউনিফর্মের থেকেও দেখতে অনেক সুন্দর। ড্যানি পোশাকটা পরে নেয় এবং ফটোশ্যুট করে নেয়। হানসু তার দিকে তাকিয়েছিল এবং মনে মনে বলতে লাগলো, কি সুন্দর দেখতে লাগছে। সে ড্যানিকে বলে, আমি তোমাকে বলেছিলাম না তুমি দেখতে খুবই সুন্দর লাগবে এবং হ্যান্ডসাম লাগবে। এরপর হানসু ড্যানিকে টেনে নিয়ে গিয়ে আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়ে তাকে বলে, দেখো তোমাকে খুব সুন্দর লাগছে। কিন্তু ড্যানি কোনো উত্তর দেয় না, সে চলে যায়। তার মন খুব খারাপ ছিল। পরের সিনে তাদের সমস্ত বন্ধুদের একসঙ্গে দেখতে পায়। ড্যানি চুপ ছিল। সমস্ত বন্ধুরা জন্মদিনের প্ল্যান করতে থাকে। কথা বলতে বলতে হানসুর ঘুম পেয়ে যায়। সে ড্যানির কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। তাদের বন্ধুরা যখন এই রোমান্টিক সিনটা দেখে তারা বুঝতে পেরে যায়। তারা সেখান থেকে চলে যায়। ড্যানির হার্টবিটটা ক্রমশ বাড়তে থাকে। এরপর ড্যানি হানসুকে পিঠে চাপিয়ে সেখান থেকে যেতে লাগলো। ড্যানি হানসুর সাথে কথা বলতে হানসু এক্সাইটেড হয়ে ড্যানিকে জড়িয়ে ধরে। সিনটা রোমান্টিক হয়ে যায়। তারা কিস করতে যাবে, সেই সময় হানসু সেখান থেকে ছুটে চলে যায় এবং দূরে গিয়ে বমি করতে থাকে। আজকে ম্যাডাম সুর জন্মদিন। তার মতো ভালো ম্যাডামের জন্য সারপ্রাইজ দেওয়াটা খুবই জরুরি ছিল। সমস্ত বন্ধুরা জন্মদিন সেলিব্রেট করার জন্য প্ল্যান করতে থাকে। হানসু খুবই এক্সাইটেড ছিল। ড্যানি বলে, 2টো বেজে গেছে, গান বাজনা বন্ধ করো, চলো আমরা ম্যাডামের সাথে গিয়ে দেখা করি। তারা দুজনে জিমে পৌঁছে যায়। হানসু এক কোণে লুকিয়েছিল। সেই সময় ম্যাডাম সু চলে আসে। ড্যানিকে জিজ্ঞেস করে, তোমার ভালোবাসার পাখি কোথায়? ড্যানি বলে, আজকে সে আসবে না, সে সারা দিন কান্না করছে, আমি জানি না, তাকে জিজ্ঞেস করলেও বলে না। ম্যাডাম সু বলে, হানসু পরীক্ষাতে রেজাল্ট ভালো করেছে। এরপর ড্যানি ম্যাডামকে বলে, আমি আপনাকে একটা ঠিকানা দিচ্ছি, আপনি ওখানে গিয়ে হানসুর সাথে দেখা করে আসুন। এরপর ম্যাডাম সুকে ড্যানি যে জায়গার ঠিকানা দিয়েছিল সেই ঠিকানায় পৌঁছে যায়। যেমনি ম্যাডাম সেখানে পৌঁছে যায় তখনই সমস্ত বন্ধুরা বেরিয়ে চলে আসে এবং ম্যাডামকে জন্মদিনের শুভেচ্ছা দিতে থাকে। হানসুর হাতে কেক ছিল, সে ম্যাডামকে দিতেই যাচ্ছিল। সেই সময় পা পিছলে কেকটা শূন্যে উঠে যায়। এটা ম্যাডামের মুখে পড়তেই যাচ্ছিল, তার আগে হানসুর বন্ধু ঠিক সময়ে এসে কেকটা ধরে নেয়। মনে হচ্ছিল সব কিছু ঠিক হয়ে গেছে।
সেই সময় হানসু ছুটে চলে আসে এবং কেকটা ম্যাডামের মুখে গিয়ে লাগে, সব গড়বড় হয়ে যায়, জন্মদিনটা বেকার হয়ে যায়। এরপর ম্যাডাম জন্মদিনটা সেলিব্রেট করতে আরম্ভ করে দেয় এবং তারা নিজেদের মধ্যে কেক ছোড়াছুড়ি করতে শুরু করে দেয়। সারা দিনটা সেলিব্রেট করার পরে তারা সবাই এক জায়গায় বসেছিল। ম্যাডাম তাদেরকে ধন্যবাদ জানায়। সূর্য ডোবার সাথে সাথে আবহাওয়ার পরিবর্তন হয়ে যায়, পরিবেশটা ঠান্ডা হতে থাকে। হানসু একা বসেছিল। ড্যানি তার কাছে পৌঁছে যায়, তাকে একটা চাদর জড়িয়ে দেয়। হানসু ড্যানিকে রোমান্টিকভাবে দেখতে লাগছিল। সে ড্যানিকে অনেক রোমান্টিক কথাবার্তা বলতে থাকে। ড্যানি লজ্জা পেয়ে যায়। তারা কাছাকাছি আসতে শুরু করছিল, সেই সময় হঠাৎ করে সেখানে সুয়ান চলে আসে। সে বলে, চলো আমরা তিনজন মিলে একটা সেলফি নিয়ে নিই। হানসু বলে, তোর কি আসার সময় নেই? তোকে এই সময়টাই আসতে হবে। এরপর তারা সবাই একসাথে মিলে গ্রুপ ফটো নেয়। তারপর ম্যাডাম সুর কাছে একটা ফোন আসে। সেখানে বলা হয় এজেন্সির নতুন নিয়ম করেছে, প্রত্যেকটা ব্যাচ থেকে 4 জন করে নেবে, কিন্তু তারা আছে 5 জন। কি করে হবে? ম্যাডাম চাইছিল না এদের মধ্যে থেকে কাউকে বাদ যেন যায়। এরপর ম্যাডাম তাদের সবাইকে পুরো ঘটনাটা খুলে বলে। হানসু বলে, তার মাঝে আমাদের মধ্যে থেকে একজনকে তো এ কাজটা ছাড়তেই হবে। ঠিক আছে, কোনো অসুবিধে নেই, আমি ছেড়ে দিচ্ছি। এমনিতেও আমি বিমান সঞ্চালিকা হওয়ার জন্য আসিনি, আমি এখানে শুধুমাত্র ড্যানির জন্য এসেছিলাম। ম্যাডামকে বলে, আমি গিয়ে এক্ষুনি আমার জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। ড্যাডি বলে, এখন কোনো ডিসিশান হয়নি, তুমি দাঁড়াও। সবাই দুঃখী হয়ে যায়। হানসু তারপর বাড়ি চলে আসে। এরপর আমরা হানসুকে দেখতে পাই, সে রুমের ভেতরে খুবই কান্না করছিল। বলছিল, আমি কেন কাঁদছি? আমি তো বিমান সঞ্চালিকা হওয়ার জন্য আসিনি, আমি ড্যানিকে পেয়েছি, তাহলে আমি কেন কাঁদছি? আমি আমার গোলটা তো অ্যাচিভ করে নিয়েছি। সকাল হয়ে গেছে। হানসু এখনও দুঃখী ছিল। তার বন্ধুরা দেখা করার জন্য চলে আসে। তারা বলে, তুমি এত বড় ডিসিশন কিভাবে নিতে পারলে? এরপর হানসু তাদের বন্ধুকে বলে, তোমরা আমার বাড়িতে এই প্রথমবার এলে, আমি তোমাদের আমার ঘরটা দেখিয়ে দিই। হানসু খুশি ছিল, কিন্তু তার বন্ধুরা মোটেও খুশি ছিল না। তোমরা এত দুঃখী কেন? তোমাদের কি আমার ঘরটা ভালো লাগেনি? এরপর হানসু তাদেরকে বলে, এবারে আমি তোমাদেরকে আমার আসল রুমটা দেখাই, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা প্রথমবার আমার বাড়িতে এসেছো, তোমরা দাঁড়াও, আমি তোমাদের জন্য রান্নাঘর থেকে কিছু ফল নিয়ে আসি। হানসু রান্নাঘরে চলে আসে। এরপর বন্ধুরা ড্যানিকে বলে, ভাই তুই যা, তুই তাকে বোঝা, আমি বিমান সঞ্চালিকা হওয়ার জন্য আসিনি, আমি তোমাকে পাওয়ার ছিল, আমি তোমাকে পেয়ে গেছি। ড্যানি বলে, তুমি চিন্তা করো না, ম্যাডাম কোম্পানিতে গেছে আমাদের ব্যাপারে কথা বলার জন্য। হানসু এসব কথা বলছিল, কিন্তু ভেতর থেকে সে খুবই দুঃখী ছিল। তা ইচ্ছাই করছিল না সমস্ত বন্ধুবান্ধবদের ছেড়ে যেতে। তার বন্ধুরা বলে, তুই চিন্তা করিস না, আমরা সবাই মিলে এই সমস্যাটার সমাধান করে নেব। আমি জানি তুমিও বিমান সঞ্চালিকা হতে চাও, আমাদের কাছ থেকে লুকানোর একদমই চেষ্টা করো না। তাদের কথা শুনে খুব জোরে জোরে কাঁদতে থাকে। হানসু বলে, আমিও ড্যানির জন্য এসেছিলাম, কিন্তু আমি কি করে জানবো তোমরা সবাই আমার ফ্যামিলি? আমি কখনোই চাইবো না তোমাদের মধ্যে থেকে কেউ চলে যাক। সেই সময় ম্যাডাম সু পৌঁছে যায়। সে বলে, দরজা খোলা ছিল, সেই জন্য আমি ভেতরে ঢুকে গেলাম। হানসু এত কাঁদছে কেন? এরপর হাউজেন ম্যাডামের সামনে চলে আসে। তাকে বলে, ম্যাডাম আমার ইন্টারভিউটা ভালো হয়নি, আমি এ কাজ থেকে বিরতি নিতে চাই, কারণ ইন্টারভিউয়ের সময় সবাই আমার দিকে তাকিয়ে হাসছিল। এরপর একে একে সবাই চলে গেছে। ম্যাডামকে বলতে থাকে, আমাকে বের করে দাও। ম্যাডাম বলে, তোমরা এত চিন্তা করছো কেন? কোম্পানি বলেছে তোমাদের কাউকে কোম্পানি থেকে বের করা হবে না। এটাই শোনার বাকি ছিল। সমস্ত বন্ধুরা একসঙ্গে খুশি হয়ে যায় এবং তারা আনন্দ করতে থাকে। ম্যাডাম বলে, কিন্তু কোম্পানি একটা শর্ত আছে, যতক্ষণ 100 ঘন্টা পূর্ণ না হচ্ছে ততক্ষণ তোমাদের মধ্যে থেকে কারও যেন কমপ্লেন না আসে। হাউজেন চিৎকার করে বলে, ম্যাডাম আমি রাজি আছি, আপনাকে একদম চিন্তা করার দরকার নেই, আমরা মন দিয়ে কাজ করব। এরপরে আমরা দেখতে পাই
সবাই বিমান সঞ্চালিকা হয়ে গেছিল। তারা 5 জন এয়ারপোর্টে ভেতরে প্রবেশ করে। আজকে তাদের প্রথম ফ্লাইট। তারা জাহাজের ভেতরে বসে পড়ে। প্রথম দিনেই একটা মহিলা ভেতরে বসে পায়ে আঘাত পাওয়া নাটক করতে থাকে। সেই সময় সেখানে হানসু পৌঁছে যায়। হানসু তাকে অনেক বোঝানোর চেষ্টা করে। এরপর ম্যাডাম তাকে কিছু একটা বলে। হানসু তার নিজের ফর্মে ফিরে যায়। সে নিজের মতো করে হ্যান্ডেল করে। ওখানে বসে থাকা সমস্ত যাত্রীরা হানসুকে সাপোর্ট করে, কারণ তারা জেনে যায় এই মহিলাটা স্ক্যামার। সে ধরা পড়ে গেছে। সে চাইছিল নাটক করে পয়সা নেবে। অন্যদিকে ড্যানিকে দেখতে পাই সে দাঁড়িয়ে হানসুর দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। হানসুর এই ব্যবহারটা মনে ধরেছিল। ফ্লাইট ল্যান্ড করার পরে সবাই হোটেলে পৌঁছে যায়। হানসু ম্যাডামকে ধন্যবাদ জানায়। হাউজেন ম্যাডামকে জিজ্ঞেস করে, আচ্ছা ম্যাডাম, আপনি কোম্পানির লোকেদের এমন কি বলে দিলেন তারা এক কথাতে রাজি হয়ে গেল? ম্যাডাম বলে, ওসব ছাড়ো, আমি কোম্পানিতে অনেক দিন ধরে কাজ করছি, সেই জন্য হয়তো তাড়াতাড়ি হয়ে গেছে। ম্যাডাম বলে, চলো এবারে আমরা একসাথে ডিনার করি। ডিনার শেষ হওয়ার পরে হানসু তার বাড়ির ছাদে বসেছিল। সেখানে ড্যানি চলে আসে। সে তাকে বলে, তুমি এখানে একা কেন বসে আছো? ড্যানি বলে, তুমি কি দুঃখী আছো? আমি দুঃখী থাকবো কেন? আমি তো খুব খুশি। অবশেষে আমরা সবাই একসাথে থাকতে পেরেছি। তবে একটা কথা বলতে চাই, আমি হতে চেয়েছিলাম অন্য কিছু, কিন্তু হয়ে গেলাম অন্য কিছু। এটাই ভাগ্য। হানসু ড্যানিকে বলে, তোমার কি হওয়ার ইচ্ছে ছিল? ড্যানি বলে, আমার বিমান সঞ্চালিকা হওয়ার ইচ্ছে ছিল না, আমি অন্য কিছু হতে চেয়েছিলাম। হানসু বলে, আমার এবং তোমার ভাবনা চিন্তাটা একই। এরপর ড্যানি হানসুর হাতটা ধরে নেয়। সিনটা খুবই রোমান্টিক হয়ে যায়। হানসু এক দৃষ্টিতে ড্যানির দিকে তাকিয়ে থাকে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে দেবেন। আর এক্সপ্লেনেশনটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এটা আপনাদের কাছে তো ফ্রি, কিন্তু আমাদের অনেক হেল্প হয়। দেখা হচ্ছে পরের এপিসোডে। তাহলে এখন রাখি।